আজকে আমরা ক্যামব্রিজ 21 থেকে দেখব এই রকম বড় সেন্টেন্সকে পড়ে বোঝার নিয়ম। আচ্ছা, এই সেন্টেন্সে কি বলতেছে খেয়াল করেন। এখানে ইফ নট দেন এই স্ট্রাকচারটা ব্যবহার করছে। আগেই বলে নেই, ইফ নটের পরে যেটা বলবে এটা হইতেও পারে নাও পারে, এটা নিশ্চিত না আর কি। হ্যাঁ, আর দেনের পরে যে কথাটা বলবে এটা কিন্তু অবশ্যই শিওর শর্ট। মানে অনেকটা এরকম, যদি এটা না হয় এটা অবশ্যই, আমরা বাংলায় বলি না, এইরকম আর কি বোঝাচ্ছে। ক্লিয়ার? সো এখানে বলতেছে হাই কোয়ালিটি ওল্ড মাস্টার ওয়ার্ক। সো আগেকার যুগের খুব ভালো মানের কোনো কাজ টাজ হবে। এরপরে ভার্ব হইলো আমার এখানে ওয়্যার, মানে আগেকার যুগের ভালো কোনো কাজ ছিল, কি ছিল। So আমি অলওয়েজ বলি এই যে কমা কমা এই জায়গাটা যে দেখতেছেন এটাকে বলে বাক্যের এক্সট্রা পার্ট। এটাকে দেখাই দরকার নাই। তাহলে আমার বাক্যের বাকি অংশ কোথায়, অবজেক্ট বা এক্সট্রা পার্টটা কোথায়? সো কি ছিল? বেয়ন্ড মানে ঊর্ধ্বে বা উপরে। কিসের উপরে ছিল? হোয়াট দে ওয়ার উইলিং টু পে ফর দেম। উইলিং মানে ইচ্ছুক, কোনো কিছু করতে ইচ্ছা প্রকাশ করা। সো এখানে বলতেছে কিসের ঊর্ধ্বে ছিল? তারা যে পরিমাণে টাকা পে করতে রাজি ছিল তার ঊর্ধ্বে ছিল। সো আপনি 100 টাকা দিতে চাইছেন, বাট এগুলা চাচ্ছে মনে করেন 500 টাকা। সো এই যে কথাটা এইমাত্র আমরা বললাম, এটা কিন্তু শিওর, এটা হবে আর কি, এটা একদম কনফার্ম। ইফ নট বিয়ন্ড দেয়ার মিনস, আর এটা দিয়ে কি বুঝাইছে? যদি তাদের সামর্থ্যের বাহিরে নাও থাকে, মানে তাদের মনে করেন ওই যে 500 টাকা চাইছে পেন্টিং এর দামটা, তাদের কাছে এত টাকাই নাই, তাদের তাদের ক্ষমতাই নাই কিনার। এটা হয়েছে নাকি হয় নাই শিওর না, বাট তারা যে পরিমাণে টাকা ওই সময় দিতে চাইছিল সেটা থেকে বেশি চাইছিল। এইরকম আমি কি বুঝাতে পারতেছি? সো ইফ নটের পরে যেই কথাটা বলে যে আমি কালার কোড করে দিছি, এই জিনিসটা শিওর না, এটা হইতে পারে নাও পারে। আর দেনের পরে যে যে জায়গাটা এটা একদম শিওর, এটা হবেই হবে। ওকে, এবার আমরা এই সেন্টেন্সটাকে একটু দেখব। এখানে আমার মেইন সাবজেক্ট হলো এটা, তাদের প্রথম পারচেস। কি পারচেস? কোনো এক ধরনের আর্ট। আমার যদি এই মিনিংটা না জানি ভাই, আমি অলওয়েজ বলি এটা নিয়ে আমরা জোরাজুরি করব না। এক্স, এটা কোন একটা ধরনের, এটা গ্রামের আর্ট, শহরের আর্ট, কিছু একটা বুঝাইছে, আমার জানা দরকার নেই। সাবজেক্টে বা অবজেক্টে যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে, অলওয়েজ রিমেম্বার একদম প্রথম যে প্রিপোজিশন তার আগের এই ওয়ার্ডটাই কিন্তু হয় মেইন সাবজেক্ট। এখানে দেখেন, এখানে কিন্তু ভার্ব হলো ওয়্যার, খেয়াল করছেন? ওয়্যার কেন? কারণ প্রথম পারচেস গুলো, পারচেসেস প্লুরাল, এগুলো আমরা রাইটিং এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করি। অনেকে করে কি, এই পরের এই জায়গাটা মনে করে আর্ট, তাহলে তো মনে মনে হয় আনকাউন্টেবল, এটাকে আমরা ওয়াজ দিয়ে দিই। এখানে কিন্তু মেইন সাবজেক্ট হইলো প্রথম দিকের কিনা আর্ট গুলো। সো আমার এখানে ভার্ব হলো ওয়্যার। আর ওই যে একটু আগে যেটা বললাম কমা মেড ইন 1912 কমা, এইটা এই দুইটা কমা যেহেতু সেইটাকে আমরা বাক্যের এক্সট্রা পার্ট হিসেবে ধরে পরে দেখবো লাগলে। তাহলে আমার অবজেক্ট কি? সো প্রথম পারচেজ গুলো ছিল সিন বা ছবি বা দৃশ্য। কিসের দৃশ্য? অফ মানে এর, ভেনিসের দৃশ্য। ইটালির কোন শহর হবে সম্ভবত, তাই না? আচ্ছা, বাই মানে দ্বারা, বাই মানে বোঝায় মানে কার দ্বারা ওই দৃশ্যগুলো আঁকা হয়েছে আর কি, আপনার ক্লড মোনেটের দ্বারা। আরেকটা টিপস দিয়ে রাখি, যখন সাবজেক্টে বা অবজেক্টে একাধিক প্রিপোজিশন পাবো, অলওয়েজ উল্টা থেকে দেখতে পারেন যদি খুব দুর্বল হন। উল্টা থেকে দেখলে আপনার মিনিংটা বোঝা যায় ইজিলি। সো এখানে বোঝাচ্ছে কি, কোন একজন ফ্রেঞ্চ আর্টিস্ট দ্বারা ভেনিস এর ছবিগুলো। তাহলে আমার পুরাপুরি সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? তাদের প্রথম কিনা আর্ট গুলো, ভার্ব হলো ছিল, আর বাকিটুকু তো বললামই। সো এই জায়গার ওভারঅল মিনিং দ্বারা এটা আর কি বুঝাতে পারতেছি। ও আপনারা বলতে পারেন ভাইয়া এই জায়গাতে পড়েন নেই। আচ্ছা, এখানে বলতেছে হোয়াট এভার মানে যাই হোক আর কি। হোয়াট এভার দি প্রিসাইজ রিজন ফর দিস চেঞ্জ। প্রিসাইজ মানে একদম সূক্ষাতি সূক্ষ্ম, মানে মানে মূল কারণ যাই হোক, এরকম বোঝাচ্ছে। একটা কথা, আমি রিডিউসড ফর্মে কিভাবে লিখতে হয় এটা একটু বলে দেই। খেয়াল করেন সবাই, এই যে কমা আর মেইড, তাই না, কমা মেইড, এখানে কিন্তু কিছু কথা উজ্জ আছে। উজ্জ কি আছে ভাইয়া? সো এই যে ফার্স্ট পারচেস, এটাকে তারা এখানে কিন্তু বলার কথা ছিল এরকম, হুইচ ওয়্যার। ঠিক আছে? এই যে হুইচ ওয়্যার, এটাকে চাইলে আপনি রাইটিং এ লেখার সময়ও এভাবে বাদ দিয়ে লিখতে পারেন। তাহলে কিন্তু আপনার লেখা অনেক বেশি প্রিসাইজ হবে। সো যদি আমরা এরকম রিডিউসড ফর্ম, কমা, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। সো হুইচ ওয়াজ বা দ্যাট ওয়াজ বা দ্যাট ওয়্যার, ঠিক আছে, এগুলাকে চাইলে আমরা বাদ দিয়ে এভাবে এভাবে বাক্যে কমা ভার্ব প্লাস ইডি ফর্মেও লিখতে পারি।
এটা করলে স্কোরটা বাড়বে রাইটিং এ। আচ্ছা এবার দেখেন আমি তো এটা আস্তে আস্তে পড়লাম। এটা কখন করব? মনে করেন শূন্যস্থান, এরপরে আপনার ট্রু ফলস নট গিভেন, তারপরে হলো আপনার ইয়েস অর নট গিভেন, এগুলো যখন করব বা সামারি, আপনি কিন্তু কিওয়ার্ড পাওয়ার পর তাড়াহুড়া করে পড়তে পারবেন না পাগলের মতো। আপনাকে একটু স্লো মিডিয়াম স্পিডে দেখতে হবে, কিচ্ছু করার নাই। সবসময় স্কিম স্ক্যান কাজ করে না। হাউএভার এখন আমার যদি এরকম লিস্ট অফ হেডিং আসে বা ম্যাচিং ইনফরমেশন আসে তখন কি করব? আচ্ছা তখন যেটা হবে আমাদেরকে একটু স্কিম করতে হবে। এখন স্কিম করব কেমনে? এগুলা নিয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যদি প্লে লিস্টে যান, এই যে আইএলটিএস রিডিং বাংলা লং সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং টেকনিক, এই ফুল প্লে লিস্টে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপাতত প্রথম ৪টা ভিডিও, আর এটা হবে ৫ নাম্বার ভিডিও। এরপরে আমি আরো ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো। যদি আপনারা চান সেক্ষেত্রে একটা কমেন্ট করে দিয়েন, ক্লাসটাতে লাইক দিয়েন, ক্লাসটা কেমন লাগতেছে জানাবেন। এই যে প্লে লিস্টের লিংক, এটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে যেটা পিন করা সেটাতে দিয়ে দিব। খুব মন দিয়ে দেখে নিবেন, তাহলে আপনাদের ইমপ্রুভ হবে। এগুলোর রিভিউ অনেক ভালো ভিডিওগুলার। এবার আমি আসি স্কিম কেমনে করব। দেখেন আমি অলওয়েজ বলি যখন স্কিম করবেন একটা সেন্টেন্সকে কয়েক ভাগে ভাগ করব। এটা হইতে পারে প্রিপোজিশন দিয়ে, এটা এরকম প্রিপোজিশন, এটা হইতে পারে যে যদি এখানে হুইচ ওয়্যার মেড হইতো, তাই না, হুইচ, আমরা রিলেটিভ প্রোনাউন গুলা দিয়ে ভাগ করতে পারি, প্রিপোজিশন দিয়ে ভাগ করতে পারি। তারপরে আপনার যেসব জায়গাতে বাক্যে কমা আছে এরকম কমাওয়ালা জায়গাগুলাকে দিয়ে দিয়ে ভাগ করতে পারি, বা যেখানে ওই যে অলদো, ওয়াইল, বিকজ, সিন্স এরকম কনজাংশন আছে, কনজাংশন গুলা দিয়েও বাক্যকে ভাগ করতে পারি। যেমনি করেন, ভাগ করব কেন? যাতে আমরা ফ্রেজ বাই ফ্রেজ পড়তে পারি। যেমন মনে করেন এই ফরের আগ পর্যন্ত হোয়াট এভার দি প্রিসাইজ রিজন, সূক্ষ্মাতি সূক্ষ্ম কারণ যাই হোক, আচ্ছা ফাইন, কিসের জন্য? সো ফর থেকে এই কমা, কিসের রিজন? চেঞ্জের রিজন। আচ্ছা তারপরে বলতেছে কি এই কমা থেকে এই কমা, সো প্রথম পারচেস, সো কিসের প্রথম পারচেস? আর্টের প্রথম পারচেস। মানে যতটুকু বুঝতে পারতেছি কোনো একটা চেঞ্জের সূক্ষ্ম কারণের কথা বলছে, সেটা যাই হোক আর্টকে প্রথম কিনা হয়েছিল এরকম বোঝাচ্ছে। কি আর্ট? যেগুলাকে প্রথম কিনছিল ওইগুলাতে সিন ছিল। সো দেখেন আমি এই মাঝের কমা কমা এটাকে ইনিশিয়ালি মাথা থেকে সরাই ফেলছি, পরে দেখবো। সো এই আর্ট গুলা মূলত কি ছিল? ছবি ছিল। আচ্ছা এরপরে আমার কিসের ছবি ছিল? ভেনিসের ছবি ছিল। এটা একটা ফ্রেঞ্চ আর্টিস্টের ছিল। মানে এই রকম ভাবে আমরা পড়তে পারি। এখন আপনি বলতে পারেন ভাই এটা যে আপনি এমনি পড়তে বললেন তাহলে আমি আস্তে আস্তে পড়ার নিয়ম কেন শিখাচ্ছেন? এটা করার কারণ আপনি স্কিম করে তখনই পড়তে পারবেন যখন আপনি ইংরেজির স্ট্রাকচার গুলা পড়ে বুঝতে পারবেন, বা যদি নর্মাল স্পিডের রিডিং পড়েন তখন মিনিং যদি বুঝতে পারেন। আপনি নর্মাল স্পিডে যদি পুরাপুরি মিনিং বা ওভারঅল মিনিং আমরা বুঝতে না পারি, আপনি এরকম চাঙ্ক বাই চাঙ্ক বা হলো ফ্রেজ বাই ফ্রেজ পড়তে গিয়ে আপনি মিনিং কখনোই বুঝতে পারবেন না। আমি এটা ওভারঅল মিনিং এর কথা বলছি, আমি কিন্তু ফুল ট্রান্সলেট করতে বলতেছি না আপনাদেরকে। এটা মাথায় রাখবেন। আচ্ছা এই প্যাসেজেরই এটা আরেকটা লাইন, এখানে বলতেছে মার্গারেট, সে একটা নাম। আচ্ছা কি করছে উনি? স্টপড কালেক্টিং অ্যারাউন্ড দিস টাইম, মানে কিছু একটাকে কালেক্ট করা বন্ধ করছিল। এটা মেবি ওই যে আর্ট, ওল্ড আর্ট ওয়ার্ক ওইরকম কিছু একটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা ভালো কথা। সো সো মার্গারেট কিছু একটাকে কালেক্ট করা বন্ধ করছিল। আর বাট, সো বাট মানে কি রে ভাইয়া? বাট মানে হইলো এদিকে বলতে স্টপ করছিল, এদিকে বলবে শুরু করছে, বা এদিকে বলছে স্টপ করছিল, বাট বলে হয়তো বলবে পরে সে বুঝতে পারছিল এটা তার জীবনের ভুল ছিল, সে কথাটাকে একটু ঘুরাই দিবে। এখানে বলতেছে কি ওই যে স্টার্ট করছে, বাট স্টার্টেড এগেইন, বাট সে আবার শুরু করছিল। কি শুরু করছিল? অ্যাকোয়ার করা বা মনে করেন সংগ্রহ করা আর কি। এদিকে বলতেছে স্টপ করছিল সংগ্রহ করা, এদিকে বলতেছে আবার শুরু করছিল সংগ্রহ করা। এখানে দেখেন আবারও সেম, এই কমাই কমা এটাকে আমরা ধরে নিতে পারি এক্সট্রা কথা। আচ্ছা সো অ্যাকোয়ার করা শুরু করছিল কি? মূলত কিন্তু সেন্টেন্সটা হইলো অ্যাকোয়ারিং ওয়ার্ক। এটাকে আপনি মাথা থেকে বাদ দিয়ে দেন, ঠিক আছে? সো কাজ অ্যাকোয়ার করা শুরু করছিল, বা কাজ সংগ্রহ করা শুরু করছিল। কার কাজ? কোনো একজন আর্টিস্টের কাজ। সো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে অ্যাকোয়ারিং এখানে ভার্ব প্লাস আইএনজি কেন হয়েছে? ব্যাপারটা বুঝেন, একটা ক্লজে বা একটা সেন্টেন্সে আমার ভার্ব কয়টা থাকে? একটা থাকে। যেমন দেখেন আমরা এরকম লিখি না যে কোনো একজন মানুষ ফুটবল খেলতো ছোটবেলায়, সো হি স্পেন্ট হিজ চাইল্ডহুড প্লেইং ফুটবল। আচ্ছা ভাইয়া আমাদের এইখানে আমরা প্লেইং কেন দিছি, কেন প্লে দেই নেই? আমরা যদি প্লে দিতাম তাহলে কি হইতো? স্পেন্ট হইলো ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স আর কি। আবার প্লে, একটা সেন্টেন্সে কি ডবল ভার্ব হয়?
সো আমরা যখন মেইন ভার্ব দেওয়ার পর কোনো অ্যাক্টিভিটি বলি আর কি, হ্যাঁ, তখন কিন্তু আমরা ওইটাকে ভার্ব রাখি না, ওইটার সাথে ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ড ফর্ম করে দেই। এই অ্যাকোয়ারিংটা ঠিক এই অর্থেই বুঝাইছে। আমি কি বুঝাতে পারছি? সো স্টার্ট করছিল কি, স্টার্ট করছিল আবারও গ্রহণ করা বা অ্যাকোয়ার করা বা কালেক্ট করা। সো এই অ্যাকোয়ারকে ওরা এখানে অ্যাকোয়ারিং দিয়ে চেঞ্জ করে লিখছে আর কি। এখানে যদি খালি অ্যাকোয়ার লিখতো গ্রামাটিক্যালি ইনকারেক্ট হইতো। এগুলো আপনাদেরকে রাইটিং পার্সপেক্টিভে বোঝাচ্ছি, ঠিক আছে? সো কি অ্যাকোয়ার করছিল? কাজ, কোন একটা কাজ সংগ্রহ করা আবার শুরু করছিল। আর এই এক্সট্রা পার্টে কি বোঝাচ্ছে? অন আ রিলেটিভলি স্মল স্কেল, মানে খুব অল্প পরিমাণে শুরু করছিল। সো সেন্টেন্সের ওভারঅল মিনিং হয় এইরকম আর কি। আপনি যখন স্কিম করবেন, আপনার 1930 আপনার মাথায় রাখা দরকার নেই। অনেক সময় কার দ্বারা এটাও আপনার মাথায় রাখা, যেমন কন্টেম্পোরারি ব্রিটিশ, এটা আপনার মাথায় হয়তো না না রাখলেও হবে। বুঝাতে পারতেছি? স্কিম করার সময় ফুল সেন্টেন্স ট্রান্সলেট করতে যাব না। সো এটাকে যদি স্কিম করতে চাই কেমনে করব? আমি আবারও বলি। সো এই জায়গাটা, এই কমা পর্যন্ত একটা অংশ, এই একটা অংশের ভিতরে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এর ভিতরে যেগুলো লাগে। সো মার্গারেট স্টপ করছিল কালেক্ট করা, এখানে আমার দ্যাট দিস টাইম এটা দরকার নেই খুব একটা, এটা পড়তে পড়তে বুঝতে পারবেন কোন জায়গা দরকার নেই। সো স্টপ স্টপ করছিল কিছু একটা। সো বাট স্কিম করতে গিয়ে বা আস্তে পড়তে গেল, যখনই দেখবেন বাট, তখনই বুঝতে হবে কথাকে ঘুরাই দিবে। সো এদিকে বলতেছে সো বাট মানে শুরু করছিল মেবি, বা রিগ্রেট করছিল কিছু একটা হবে। সো আবার শুরু করছিল, কি শুরু করছিল? আবারও কালেক্ট করা বা অ্যাকোয়ার করা। আচ্ছা, কি শুরু করছিল? আমি এক্সট্রা পার্টটাকে ইনস্ট্যান্ট মাথা থেকে সরাই দিয়ে কি কি শুরু করছিল? কাজ সংগ্রহ করা। কার কাজ? কোন একটা আর্টিস্টের কাজ। খেয়াল করছেন কিভাবে পড়তেছি? আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই সাপোর্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে যেই প্যাসেজটা থেকে আজকে দেখাচ্ছি, যে এই লাইনগুলা, সো আপনারা যদি এই প্যাসেজটা সলভিং দেখতে চান, এই প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গিয়ে এই যে হাউ টু প্র্যাকটিস ক্যামব্রিজ 21 রিডিং বাংলা, এই প্লেলিস্টটাতে ক্লিক করলে আপনারা প্যাসেজের গ্যাপ ফিলিং আর ট্রু ফলস নট গিভেন দুইটারই কিন্তু সলভ আমি দিয়ে রাখছি। একটা একটা ফুল প্যারাকে আমরা কিভাবে পড়বো, স্কিম স্কিম করে পড়বো। সো এখানে বলতেছে বোনদের জার্নাল। আচ্ছা, বোনদের জার্নালের কি হয়েছে? বোনদের জার্নালে পাওয়া যায় বা রিভিল করা মানে উন্মোচন করা, যা বুঝতে পারতেছি। বোনদের জার্নালে পাওয়া যায় কি? পাওয়া যায় তাদের প্রেফারেন্স, মানে মানে তাদের পছন্দ। সো হয়তো তাদের লেখা বইটই কিছু একটা পাওয়া গেছে, তাদের পছন্দ কোন ধরনের পেন্টিং, এরকম কোন একটা কথা ওই বইগুলাতে বা ওই জার্নাল গুলাতে আছে। খেয়াল করেন আমি কিভাবে বোঝার চেষ্টা করতেছি। ইয়েট, সো যেই না ইয়েট পাইছি তার মানে ডাল মে কুচ কালা হে, তাই না? সো এদিকে বলতেছে তাদের জার্নালে তাদের পছন্দের পেন্টিং এর কথা পাওয়া গেছে। ইয়েট মানে হয়তো বলবে জার্নাল গুলা ভুয়া প্রমাণিত হয়েছে, বা ইয়েট দিয়ে, ইয়েট বা বাদ দিয়ে তো কথা ঘুরায় দেয়, বা হয়তো ইয়েট দিয়ে বুঝাবে মাস্টার পেন্টিং এর ভিতরে হয়তো অনেকগুলা টাইপ আছে, কোন টাইপ সেটা পাওয়া যায় নাই। কিছু না কিছু কথা ঘুরাবে। আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা, এখানে বলছে ইয়েট দে ইনিশিয়ালি মেড ভেরি ভেরি ফিউ অ্যাটেম্প্ট। সো তারা খুব কম উদ্যোগ নেয়। টু দিয়ে উদ্দেশ্য বোঝায়, কি করতে উদ্যোগ নেয়? সিকিউর করতে উদ্যোগ নেয়। এরপরে কি সিকিউর করতে উদ্যোগ নেয়? সাচ ওয়ার্ক। শুনেন, সাচ দিয়ে তার আগের লাইনটাকে রেফার করে। এই যে, সো এই আগের লাইনে বলতেছে মাস্টার পেন্টিং, এই মাস্টার পেন্টিং কে তারা এখানে সাচ দিয়ে রেফার করতেছে। মূলত এই লাইন থেকে বলতেছে তারা শুরুর দিকে অনেক কম অ্যাটেম্প্ট করছিল এই ধরনের ওয়ার্ককে কেনার জন্য। মানে তারা, মানে তাদের জার্নালে তাদের পছন্দের যে পেন্টিং গুলার কথা বলা আছে, এগুলাকে তারা খুব একটা কেনার চেষ্টা করে নাই। খেয়াল করছেন, কথা উল্টাই গেছে। এবার বলতেছে ওয়াইল। ওয়াইল মানে এখন এই সেন্টেন্সের ওয়াইল থেকে শুরু করে একটা কমা পাবো, দেখেন এই যে কমা, এই কমা পর্যন্ত যেই কথা বলবে তারপরে কথা ঘুরে যাবে, এটাকে মাথায় রেখে শুনতে হবে। লিসেনিং এও এগুলো অ্যাপ্লাই করতে হবে কিন্তু। সো ওয়াইল দিয়ে লিসেনিং এ আপনাকে একটা কথা বলতেছে, আপনি শোনার সময় 90% ধরে নিব ভাই, যেটা বলছে সেটাকে পুরা আমাকে ঘুরায় কথাটা বলবে, অল দ্য ওয়াইল ওয়াইরেস এগুলা বললে। সো এখানে বলতেছে সিস্টার্স ওয়ার ওয়েলদি, মানে বোনদের অনেক টাকা পয়সা ছিল, বড় লোক আর কি। এদিকে বলতেছে বোনরা বড় লোক ছিল, এদিকে বলবে বোনরা গরিব হয়ে গেছিল মেবি। হ্যাঁ, আচ্ছা, এদিকে বলতেছে দেয়ার ইনকাম ওয়াজ নাথিং, তাদের ইনকাম কিছুই ছিল না। কম্পেয়ার টু বা রাদার দেন, এগুলা মানে কোনো তুলনা। সো কার তুলনায়? কিছুই ছিল না, ফরচুন দিয়ে তুলনায়। ফরচুন দিয়ে কি বোঝাচ্ছে? আমেরিকান আর্ট কালেক্টর। ভাই এখন আপনি বলতে পারেন ভাইয়া ফরচুন মানে জানি না। এখানে এখানে মূলত বলতেছে যে তাদের ইনকাম কোনো একটা গ্রুপ,
এই যে গ্রুপটাকে বলতেছে ফরচুন, কোন একটা গ্রুপের তুলনায় মানে তারা বড়লোক ছিল, তারা ওয়েলদি ছিল, কিন্তু কোন একটা গ্রুপ যাকে বলতেছে ফরচুন, ওদের তুলনায় তাদের টাকা কিছু ছিল না। মানে ধরে নিতে পারি এটা দিয়ে বড় লোকদের বোঝাচ্ছে, হ্যাঁ, মানে সমাজের অনেক বিত্তশালীদের তুলনায় তাদের টাকা কিছুই ছিল না। কি রকম বিত্তশালী অফ দিয়ে বলতেছে যারা আমেরিকান আর্ট কালেক্ট করতো, সাচেস দিয়ে একজন ভদ্রলোকের কথা বলছে। মানে এইরকম মর্গানের মতো যারা বড় লোক, যারা আর্ট কালেক্ট করতো, ওদের তুলনায় এই দুই বোনের টাকা পয়সা কিছুই না। আপনি কিন্তু ফরচুন মানে জানেন না, মনে করেন ওই যে ইমপ্রেশনিস্ট একটু আগে বললাম, এটা মানে জানেন না। না জানলেও কিন্তু আমরা কাজ চালাতে পারি, সব শব্দ জানবেন না, এটা সম্ভব না। আর এই লাইনটা তো আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, খেয়াল আছে না, শুরু করছিলাম। সো হাই কোয়ালিটি ওল্ড মাস্টার ওয়ার্ক মানে আপনার অতীতের অতীতের ভালো কোয়ালিটি শিল্পকর্ম। আচ্ছা, এদিকে বলতেছে এগুলা কি, এগুলা ছিল কি ঊর্ধ্বে, কিসের ঊর্ধ্বে, হোয়াট দে ওয়ার উইলিং টু পে। সো তারা ওল্ড মাস্টার পেন্টিং এগুলাকে বলতেছে আর কি, এগুলাকে কেনার জন্য তারা যেই পরিমাণে পে করতে রাজি ছিল, এগুলা তার ঊর্ধ্বে ছিল, মানে এগুলার দাম তার থেকে বেশি ছিল, ঠিক আছে, শিওর বেশি ছিল। ইফ নট বিয়ন্ড দেয়ার মিনস, এটা মানে কি বলছিলাম, লাইক তাদের একদম ক্রয় ক্ষমতার বাহিরে ছিল নাকি ছিল না এটা শিওর না, বাট তারা যে পরিমাণের টাকা ওই সময় দিতে চাইছিল তার থেকে দাম বেশি ছিল। ইনস্টেড মানে পরিবর্তে, সো ইনস্টেড মানে হলো হাউএভার টাইপের আর কি, হ্যাঁ। এদিকে বলতেছে যে তারা যে পরিমাণে পে করতে চাইছিল তার থেকে বেশি ছিল পেন্টিং এর দাম। এবার ইনস্টেড বা পরিবর্তে বলতে তারা হয়তো এগুলার জায়গায় কোন পেন্টিং কিনছে এটাকে বলবে। আপনি যদি এটার ফাংশন জানেন, ইনস্টেড এর মানে যদি আপনি আপনি জানেন, মানে এবার ওরা ইনস্টেড মানে পরিবর্তে, অর্থাৎ তারা এগুলার পরিবর্তে কাকে কিনছে, এটা এই ধরনের কথা বলতে পারে। এটা মাথায় থাকলে আপনার আপনার স্কিম করতে বা রিডিং করতে খুব সুবিধা হবে। এগুলাকে বলে রিডিং এর ফাংশনাল ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদেরকে যে প্লে লিস্টের কথাটা বলছিলাম, এই ভিডিওগুলোতে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি, দেখে নিবেন। সো এখানে বলতেছে পরিবর্তে, ওকে ফাইন, পরিবর্তে দেয়ার আর্লি পারচেস মানে তাদের শুরুর দিকের কেনা পেন্টিং গুলো আর কি, এগুলা কি ছিল, এগুলা এগুলা আধুনিক ছিল, এগুলো ফ্যাশনেবল ছিল। আচ্ছা, এবং এগুলা সেফ ছিল। আচ্ছা, সেফ দিয়ে কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না, যাই হোক। এন্ড ফর এক্সাম্পল, ভাই ফর এক্সাম্পল বলতে বোঝাচ্ছে তারা যে পেন্টিং গুলাকে কিনছিল, ঠিক আছে, আর্লি পেন্টিং যেগুলো ফ্যাশনেবল ছিল, এরকম পেন্টিং এর নাম বলবে। যেমন এই যেখানে বলছে পেন্টিং বাই ফ্রেঞ্চ আর্টিস্ট। সো এই লাইনটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি ওভারঅল, তাদের প্রথম দিকের কেনা জিনিসগুলা ছিল আধুনিক। যেমন প্রথম দিকের কেনা জিনিস, একটার উদাহরণ দিচ্ছে কোনো একটা ফ্রেঞ্চ লোকের পেন্টিং, এতটুকু বুঝতে পারলেও চলবে। আর এর বাইরে যদি আমাদের আইএলটিএস প্রাইভেট ব্যাচে এনরোল করতে চান 2 থেকে 3টা ফ্রি ক্লাস করে, অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আমার ফ্রি ক্লাস গ্রুপে অ্যাড করে দিব, যেখানে 2 থেকে 3টা ফ্রি ক্লাস করে দেখে যদি ভালো লাগে তাহলে এনরোল করতে পারবেন। আর এর বাইরে আপনারা যদি চান আমাদের ফ্রি ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকতে, এখন আপনারা স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পারতেছেন, ফার্স্ট কমেন্টে গেলে বা ভিডিও ডেসক্রিপশনে গেলে যে ফ্রি ক্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই লিঙ্কটা পাবেন, এখানে অ্যাড হয়ে থাকবেন। আর যদি আমার সাথে সরাসরি কথা বলে যেদিন এই ভিডিওটা দেখতেছেন একটা ফ্রি ক্লাস করে দেখতে চান প্রাইভেট ব্যাচের, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন 0171542755503, অথবা এই লিঙ্কে ক্লিক, এই যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এই গ্রুপ, এই লিঙ্কে ক্লিক করলেও আমার হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার কথা। আর আমি এই মুহূর্তে 2টা প্লে লিস্ট এখানে আপনারা দেখতে পারতেছেন। প্রথমটাতে পাবেন রিডিং এর বেসিক যে ক্লাসগুলা, পড়ে বোঝার টেকনিক, যার প্রথম 5 বা 6টা ভিডিও অবশ্যই খোটায় খোটায় দেখবো। এবং সেটার সাথে আমি তার পাশের প্লে লিস্টে দিয়ে রাখতেছি কেমব্রিজ 21 এর এই যে প্যাসেজটা থেকে আজকে দেখাইলাম, এই প্যাসেজের শূন্যস্থান এবং ট্রু ফলস নট গিভেন গুলা ডান দিকের প্লে লিস্টে পাবেন।